আমি প্রণব কুমার ভট্টাচার্য বিশ্ব সিলেটি পরিষদের একজন সাধারণ সদস্য। আমার বয়োজ্যেষ্ঠ হলে আমার নমস্কার জানাইয়ার, আমার সমসাময়িক ভাই বোন যারা আছেন সবরে আমার শুভেচ্ছা জানাইয়ার, আর বয়সে যারা আমার তনে ছোট তারারে আমার প্রাণ ভরা আদর জানাইয়ার। আমি আজ বিশ্ব সিলেটি পরিষদের কর্তৃত্ব থাকা ব্যক্তি হলে আমার এই বৃদ্ধ বয়সে আমার জীবনের কত উল্লেখযোগ্য ঘটনা ব্যাপার এইগুলা কোয়ার লেগে একটা সুযোগ দান করছি। আমি এর লাগি তার কাছে কৃতজ্ঞ। এই পরিষদের কর্তৃত্ব থাকা ব্যক্তিদের কাছে আমি কৃতজ্ঞ, তারারে আমি বহুত ধন্যবাদ জানাই। ও যদি আমি আমার জীবনের কথা কই তাই জন্মের কথা খুঁই হয় না। আমার জন্মের মাত যদি শুনুই না আপনারা আনন্দ পাইবা, আর খুঁইবা বলো হারনি আপনার জন্মের সময় করছি তা মার কাছ থেকে শোনা। আমার জন্ম যখন হয়েছিল আমার মায়ে কইছিল আমারে প্রচণ্ড দুর্যোগ বাইরে, এলে ভগবান শ্রীকৃষ্ণের মতো না হয়, প্রচণ্ড দুর্যোগ বাইরে, ঝড় বৃষ্টি, তারপরে ঝিরকি বিদ্যুৎ চমকানি, মেঘর গুঁড়ো গুঁড়ো আওয়াজ, আর তো জল বন্যাগুলো আর কি। আমরা বারান্দার জল উঠিয়া গরবিতে ঢুকে ঢুকে অবস্থা। এর মাঝে আমার জন্ম হয়েছে। ওই সময় জন্মের লগে লগে এই যে পাড়ার মেয়েগুলো আসলা কয়জন সব মায়ে যেটা হয়েছিল আমার টাইম টাইম জুকার উকার দিছুন। ও সময় খানো বিরাট এক শোল মাছ ফাল দিয়ে আমরা আমার গরবিতে ঢুকে গেছে দেওয়া পাড়াইয়া। জলে তো টইটুম্বুর আসিল আর ঢুকে গেছে গরবিতে, বিরাট এক শোল মাছ। এইটা মানে ওখানো তা শুনলে মানুষে আসি, ও শোল মাছ লইয়া সব তখন ব্যস্ত। আর তো ঝড় বৃষ্টি চলের আমার মারে আমি কম জ্বালাইছি না। দেখে আপনারা আমার অত শান্ত ভালো মনে করেন না, মারে বহুত জ্বালাইছি। এর বাদে তো গুলা মানে বন্যার কথা হইয়ার বা ফ্লাডের কথা হইয়ার অমলান বাড়ছে, এটা হওয়ার মতো নাই। মায়ে কইছেন এটা তো সুনামগঞ্জ নাম শুনছেন কিনা আপনারা, ওই পূর্ব পাকিস্তান সুনামগঞ্জ তখন আছিল, এটা বলে সাব ডিভিশন টাউন, তখন হুনিয়া রয়ে গেছে ডিস্ট্রিক্ট টাউন। ও সুনামগঞ্জের ষোলগড় করে একটা জায়গা আছে প্রসিদ্ধ, শুভ্রা দিতে দেখি আর আসছেন। ধন্যবাদ আপনারে রুমি গো, খুব ধন্যবাদ মা তোমার। খুব ধন্যবাদ অমিতা বর্ষে শুভঙ্কর, তুমি আইসো বাবা, খুব ভাল লাগে আমার, খুব ভাল লাগে। আচ্ছা আমি কই থোড়া করি আস্তে আস্তে। এই সুনামগঞ্জে বাটি জায়গা হইতো খাওয়া হইতো আগে, খেতে লাগে বাটি জায়গা খাওয়া হইতো, এটা শুনছি মার কাছ থেকে বাবার কাছ থেকে। সুনামগঞ্জের সাইডো বাজু ভর্তি খালি হাওর, বড় বড় হাওর, বিল, এটা বলে ওখানে আসে। আমি সুনামগঞ্জে মানুষের লোকে মাঝে মাঝে ইয়ে করি, মেসেজ করি, কথা কই। আর সুনামগঞ্জ দিয়া আমার একটা টান ওখানে আছে, খুব ইচ্ছা করে একবার যাইতাম সুনামগঞ্জ, আমার জন্মের জায়গা তো। শুনছি ষোলগড় জায়গা এখানে বলে এখন সাংঘাতিক উন্নত টাউনের মাঝে। যে যাই হোক,
ওই যেখানে খোয়াত আসলাম, হ্যাঁ, এমন বন্যা। আমার বয়স যেদিন 13 দিন, ওদিন আমার মায়ে এটা কষ্ট করছো, চিন্তা করেন। আমার বুকুত আজ ইয়ে লইয়া ফান্সি নৌকা তুলছেন, তারা কইছে ফান্সি নৌকা বলে, বিরাট নৌকা। এরা দিচ্ছে খাওয়া দাওয়া, স্নান ওই ঘুমানি, সকলটার বলে ব্যবস্থা আছে। যেটাই হোক, এই তো অবস্থা। তারপরে এইভাবে মায়ে 7 দিন রয়েছেন আমার নৌকাত লইয়া। মার কাছে শুনছি গল্প এটা। এই তো হইল আমার জন্ম বৃত্তান্ত। আপনার হইলাম যে শুনি আপনারা হয়তো আসবা, সেবার মজাও পাইবা। তাহার দেখিটা এক অদ্ভুত জীবন, জন্মর কাহিনী। যাই হোক, তারপরে তো আস্তে আস্তে ঈশ্বর দয়া বড় হইতে থাকলাম। ওই গেল দেশিকান বিভাগ, দেশ 2 ভাগ হয়ে গেল রানি। আমরা তখন আসিল বাংলাদেশ, তখন বাংলাদেশ আসিল না, আসিল পূর্ব পাকিস্তান, পূব পাকিস্তান আসলাম। আর কেতা লাগছো ঘর শুনছি খুব জল হইলে চাইর মানুষে বাথরুম বানাই, নৌকা করিয়া হয়। হ্যাঁ, আচ্ছা, তো হইল কিটা জানো নি? হ্যাঁ, তো তখন আমার বয়স মাত্র 5 বছর। এটা আমার জন্ম নিয়েছিল 1945 ইংরাজিত। ও জুলাই মাসের 30 তারিখও সামনে, আর সামনের 30 তারিখে আমার 80 আরম্ভ হইব, 80 বছর আরম্ভ হইব। যাই হোক, 1945 ইংরাজির 30 জুলাইতে আমার জন্ম হয়েছিল। তো যখন 5 বছর বয়স আমার, দেশ হয়ে গেল 2 টুকরা। আমরা আর ভালো দুর্গতি সীমা আসেনি, কি যা কষ্ট করছই বাপে মায়ে, তখন চৌকোর সামনে খালি বাসে, কি যা কষ্ট করছে। যেটা হোক, 5 বছর বয়স যখন আমার বাবায় চাকরি করতে শোনাং কৌটো। 5 বছর বয়সের সময়, আমার 5 বছর বয়সের কথা হইয়া, আমার 5 বছর বয়সের সময় বাবায় আমরা পরিবারের সকলে লইয়া ওই যে করিমগঞ্জ জখিগঞ্জ জবাই দিয়ে পারাইছিলাম আমরা, উদ্দেশ্য আইসলাম কুশিয়ার নদী পার হইয়া। মনে আছে এটার দৃশ্য কোনো মনে হইলে ডর লাগে, ডর লাগে। ও কুশিয়ার নদীর হৌফারত আইয়া দেখি কিতা নদীর পাড়ে খেয়ে ধরা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। কিতা দিয়ে জানো নি? তুলায় ভর্তি হয়েছে। তুলা যারা বয়স কম, সেই সময় আসলায় না, জন্ম হয়েছিল না। তোমরা নিয়াইটা আশ্চর্য হয়ে যাবে, তাই না? তা কিতা মাতুই তুলাইলো হইতে গিয়ে নদীর পাড়ও মানুষে আইসে রিফিউজি হইয়া, হাজার মানুষ। ও সেউনি লেপর ভিতরে করিয়া, বালিশের ভিতরে করিয়া, তুষর ভিতরে করিয়া, সিদ্ধেশ থেকে সোনা কেখা এটা লইয়াই উঠো। যারা বিছনা লইয়া আইসে, বিছনা কুশিয়ার হিফার থেকে ইফারও আনতে পারছে না, আনতে পারছে না। এটা ওখানেও ফাটাইয়া পুলিশে তো আসেও, লগে পাবলিকেও দেখছে, ফাটাইয়া একেবারে এক তুলাময় নদীর পারখান। আমার চকুর সামনে দেখা ঘটনা। একজনের হয়তো 5টা টেকা পাইলেছি, গালো থাপ্পড় একটা মারছে, টেকাটাও নিছে। এটাও পরিস্থিতি চকুর সামনে তখন বাসিয়ে উঠে।
ওখানের দিনের ছেলেমেয়েরা এটা বিশ্বাস করা কঠিন। আমি দেখছি ছেলেমেয়েরা অনেক সময় ইতস্তত করে এটা পরিস্থিতি, যেমন তারা বিশ্বাস করতে পারে না। যেতাম তো 5 বছর বয়স যখন আমার, এটা 1950 ইংরেজির কথা কই। আমি আইলাম ওদেশে, আমরা কুশিয়া নদী পার হইয়া করিমগঞ্জ আইয়া উঠলাম। এর বাদে বাবাই আমরা লইয়া গেল কি ফাতারহান্ডি নাম আমি আশা করি জানেন আপনারা হলেও, তো যারা গেল ফাতারহান্ডি কিটা লই গেলা। আমার এক মামাও আসলা, তাই তখন অত বয়স নাই, বিয়ে বয়া করছিল না। তাই বাক্কা আগে, আমরা আইবার আগে, 1950 ইংরেজির আগে আমি হইতাম পারতাম না কত ইংরেজিতে আইসলা। তাই না আইসলা আগেও ইন্ডিয়াত আইয়া ও ফাতারহান্ডি গিয়া এক মুদির দোকান খুলছিল। ও তার উপরে নির্ভর করেও আমরা সব গেলাম গিয়া ফাতারহান্ডি। যাই হোক, ঠিক কেন দেখলাম ফাতারহান্ডি একটা মুন্নমালার দিঘি আছে। ও দিঘির ফার এটা বহুত বড়, দিঘিটাও বহুত বড়। কিনো দেখছিলাম আপনার রিফিউজি ফ্লোর লাগিয়া, ওই পাকিস্তান থেকে আবার রিফিউজি ফ্লোর লাগিয়া সরকারে ক্যাম্প বানাইছিল। এটা ক্যাম্প হল কিতা কইতাম, বাঁশর এখারা বাইনের বেড়া, তুফান দিলে মেঘ দিলে এই গড়ের ভিতর জলে বাসি যেত। আর কষ্ট মানুষের, কি দুর্গতি। তেই আমরা আর গেছিলাম না এই ক্যাম্পও। ও মামায় গড় এখন বাড়া করে থাকতা, ওখানেও গিয়েও আমরা উঠছিলাম। আমার মনে হয় আমার বয়স তখন 5 বছর। যেতেও সে আমরা মাঝে মাঝে যেতাম ও ক্যাম্পও। আমার মামার বাড়ির এরা ওখানে গিয়ে উঠছিল। আমার মামা বহুত শিক্ষিত তখনকার দিন, হেডমাস্টার আসলো একটা স্কুলের, ঢাকা দক্ষিণ, পূর্ব পাকিস্তানের ঢাকা দক্ষিণ একটা এমই স্কুলের হেডমাস্টার আসলো তখনকার দিনের টাইম। ওখানে যেটা মেট্রিক কই আমরা, এন্ট্রেন্স যেটা আসছি ওটা পাশ আসলা তাই তখনকার দিন। এটা আজ থেকে মনে হয় 125-26 বছর আগে তাই পাশ করছিলাম। তাই তার ফ্যামিলিটা অত শিক্ষিত আছিল, এবং এই পাকিস্তান যেটা এখন পূর্ব বাংলাদেশ, তারা হইতে গেলে জমিদারের মতো আসলাই না। অন্য দেখলাম ক্যাম্পো, কি দুর্গতি, মুসুরি ডাইল আর লবণ আর চাউল চেটটা দিত। আর খুব কুনার মাঝে, দিঘির কুনার মাঝে বিরাট এক বট গাছ। রোজ দিন গিয়েও দেখতাম অনেক শ্মশানও, রোজ দিন মানুষ জ্বালানি, ওর রোজ দিন মানুষ মরত। এটা কত মানে চোখে দেখছি এই ছোটো বয়সে, এটার কোনো ইয়ত্তা নাই আর হইতে। এখন মনটা খুব দুঃখ লাগে, আমরা আত্মীয় স্বজন বহুত মারা গেছে। আচ্ছা যেটা হোক, এটা তো খুঁজে লাভ নেই। এমনও দেখছি আমার বাবারে, আমার বড় দাদারে গ্রাম থেকে গিয়া সবজি কিনিয়ে আনিয়া তাই ফাতারহান্ডি বাজারে বইয়া ব্যস্ত। আমরা জীবন ধারণ করবার লাগে কি কষ্ট করছই, আমরা বাঁচাইবার লাগে, আমরা মানুষ করবার লাগে। ওখানেও বাবার চেহারাটা আমার চৌকের সামনে আইলে আমার চৌকে জ্বলায়
যে কী কষ্ট করছেন আমরা বাঁচাইবার লাগে, সবই আমরা ভাগ্য। যেটা হোক, ও আমরা তখন ওই রাজমণি সিং করে এক ভদ্রলোক মণিপুরি, তার একটা গরু আমরা বাড়া থাকতাম, আমার মনে আছে। এর মাঝে ওদের চুরি হইগুলো আমরা গরু, আমরা তো মাটিতে ঘুমাইতাম, ঘুমাইবার খাটা আসিল না, কোনো রকম সাং বানানি হয়েছিল, এই সাঙ্গ অকল জায়গা হইতো না, মাটিতে ঘুমাইতাম, এবার রান্না করে মাটিতে ঘুমাইতাম। ও মাটির ঘুমানি অবস্থায় একদিন রান্না করার বেড়া কাটিয়া নিছে, সুর ঢুকিগুলো আমরা করো, চিন্তা করি নিও ও অবস্থার মাঝেও সুরেও আমরা লোক লইল। এটা কত দুর্গতি, এটার কোনো সীমা নেই। যাই হোক, বাবা নিয়ে আমার ভর্তি করলাম পাঠশালা স্কুলও, দ্বিতীয় ভাগ, দ্বিতীয় শ্রেণী, তখন আমার বয়স 5 বছর। ও নদীর পাড়ও আছিল স্কুল, কেন নদীর পাড়ে দিয়া, লঙ্গাই নদীর পাড়ে দিয়া আটি আটিয়া সেলেট বই লিয়ে যেতাম, খালি পাবে, হাফ প্যান্ট আর হাফ শার্ট একটা লাগাই। এখনও এটা চকু বাসে। গঙ্গাপদ স্যার মারা গেছে, তাই না আসলে আমরা শিক্ষক, নাবদেব সিংহ প্রধান শিক্ষক আসলাম। তখনকার দিনের কি স্নেহ, পট করিয়া প্রণব পারছো না, কানো উঠাও উঠো পেঞ্চুর, একটু পরে আইয়া গঙ্গা বচ্চারে চোখের জলটা মুছিয়া দিতা, বউ খাইতেই শিখিয়াইও বালা করে, পড়াত কিন্তু ফাঁকি দিলে হইতো নাই, সে মানুষ হইতাই নাই। হায় রে দিন, কিটা শিক্ষক পাইছিলাম আমরা, তাই নাই, তাই থাকলে আমার পিতৃসম, আমার তাই যে সেবায় যত্ন করছেন। তখন তার ছেলে আছে খালি দাসে মারা গেছে, আমার তো বয়সে ছোটো আছে, মারা গেছে, তার মেয়ে তার যোগাযোগ করে মাঝে মাঝে আমার লোকটাই তাকে বলে গোয়ালপাড়া, বাড়ি ওখানে পাতাখান্ডি আছে তারা। যাই হোক, এটা অন্য মান। আমার তো ভর্তি করলাম দ্বিতীয় ভাগও পাঠশালা স্কুল, ওই স্কুলটা পরে ওখান দিয়ে পাতাখান্ডি আপনার হলো বহুত সিংবা প্রেমময়ী আদর্শ পাঠশালা স্কুল, ও স্কুলও এটা স্থানান্তরিত হইল। ওই স্কুলটা আমার খুব প্রিয় বন্ধু তপন দাস, পাতাখান্ডি আছে এখনও, তারও ওখান 80 পারে কয়েক মাস চলে, কয়েক মাস বড় আমার থেকে সেই বয়সে, খুব প্রিয় বন্ধু আমার। তার বাবা যামিনী মোহন দাস তখনকার দিনের খুব বড় নেতৃস্থানীয় মানুষ আসলে, তাই তার মার নামে ওই স্কুলটা দিছিল আদর্শ প্রেমময়ী পাঠশালা। জেগা স্কুলের জেগা গড় সকলতো তার দান, তাই বলছো আরও বহুত দান করছো। পাতাখান্ডি একটা গার্লস হাই স্কুল আছে তখন, তার নামে না গার্লস স্কুলটা, যামিনী মোহন দাস গার্লস হাই স্কুল। তো আমার বন্ধুটা তখন ও খাইল ফোনে কথা কইছে, আমরা আছি 5-6 বন্ধু আছি এখন, ও ফোনে আমরা খুবই কথা। ও তোমার এক বন্ধু 3 দিন থেকে নাইটিংগুলো পরিবেশে আর্মি চাকরি করতো, তার বয়সও 80 পারে 5-6 মাস চলে, 80 বিট 5-6 মাস চলে। ও নাইটিংগুলো বহুত কষ্ট করে, যেটাও তা আমারই তো আপনার দেখে হয়তো মনে করে এই মানুষ তো বাক্কা বদ্রু লাগে দেখতে, অত বদ্রু তো নাই, বহুত জ্বালাইছি মারে, বহুত জ্বালাইছি। আমরা যদি তা হুন্ডুই নকলতা কইবা ও প্রণবট আর ও প্রণবট এখনি। ও মনে আছে আমি যখন দ্বিতীয় ভাগে পড়তাম, তো আমার বয়স তখন 5 বছর। পাতাখান্ডি এদিন ফিরারত আছিল, তো ফিরারতর দিন স্কুল তো ছুটি হয়ে গেছিল আগে আগে, তো রতিকান্দি মানাইছে তখন আমরা পাতাখান্ডির মোটর সড়ক উঠে, আর সড়ক পিছুস তখন আসিল না, ও
যাওয়া পাত্তর দিয়া বয়ল আছে যাওয়া পাত্র চলতো। আর ও রাস্তার উপরেও একটা রথ মানানি হয়েছিল আমার বাসাতে একদম কিনারও, হাতে গলে 40 হাত দূরে গেব আমরা ঘর থেকে। আর রথর সাক্কার মানানি হয়েছিল ওই যে ফাতানের কিনারও তো আছে নাকি চা বাগান করতা, চা বাগিচার থেকে ওই যে ফ্যাক্টরি আছে খুব বড় বড় লোহার চাক্কা থাকে, ও লোহার চাক্কা আনিয়া রথর মাঝে লাগানি হয়েছিল, 4 চাক্কা 4 বাজি লাগানি হয়েছিল। যাই যাও তো স্কুল ছুটি হয়ে গেছে, ঘর আইসি মায়ে কইছে খাইতাম না, মায়ে খাইয়া যা রথ দেখা। ও মায়ে দূর করিয়া মাটির রান্না ঘর আছিল, পিড়ি পাতিয়া দিছিল তাতে করিয়া জল খাওয়ানো বইছি। মায়ে দিছিল ভাত শশা তরকারি রাঁধছিলাম মনে আছে, আর কি রাঁধছিলাম কইতাম পারতাম না, শশা তরকারি দিয়ে ভাত দিছে, ভাত গুনমা খাইছি। এক 2 করার সময় আমি দিছি খাইছি, এর মানে শুনি একটা রথ টানার বই গেছে, ভাত ফালাইও দৌড় মায়ে ডাকিটা মাহাভাত ভাত ফালাই যাই না রে, মাহাভাত ফালাই যাই না। এটা আর আমি শুনাত নি। আর বাবারে দেখছি ও গরুর সামনে তান ইজিছি আরো শুয়ে তাই নিয়ে কথা তান গুড়ি উক্কা দিতাম মুখে তান বড় শখ আছে। আমি করছি কিটা ওই যে গেছি, আর তো মানুষের সাংঘাতিক বহুত মানুষ গ্রাম থেকে আইছিল, আর সিপি ঢুকতে গিয়ে এই করিয়া আর রথর সাক্কার উপরে পড়ে গেছিল, লোহার সাক্কার উপরে পড়ে গেছে, আমার মাথাটা পড়ে গেছিল লোহার সাক্কার উপরে, পড়িয়ে গড়িয়ে 2 চাক্কার মাঝখানে ও পিছু চাক্কাটা আমার বুকুর উপরে উঠে যায়। চিন্তা করেন অবস্থা, বয়স আমার 5 বছর, বুকুর উপরে উঠে যায়। আর আমার শেষাই আনি আর গিয়া কাকর উপরে। যাই হোক ওই যে প্রভুর দয়া বুঝছেননি কিতা তার লীলা দেখুন হলে আমার কথা শুনোই। ও মুহূর্তে ঠিক ও মুহূর্তে 2 পলোয়ান আর্মিম্যান এখানে উবাদ পাতাখানি তখন একটা আছিল আর্মি ক্যাম্প আছিল, ও ক্যাম্পরু 2 পলোয়ান বিরাট পলোয়ান 2জন কেমনি প্রভুয়ে জানো লগে লগে পিছনের চাক্কা অন্য মানুষ সাথ দিছিল, লগে লগে রথর পিছনের চাক্কা উপরে উঠাইছে। মানুষে তো ফাগল হইয়া দৌড়েছে রথরিয়া, আমার মানুষে টানিয়ে বার করতো, এই অবস্থা নাই আর কি। তো ভিড়ও মানুষের টানতো, আমার বার করতো না, রথ আটকাইতো, আমার বুকের উপরে উঠে যায় পিছনের লোহার চাক্কা। যাই হোক এই যে আমার প্রভুর লীলা, এই 2জন আর্মি মেনে আর অন্য মানুষ সাহায্য হইয়া পিছনের চাক্কার লোহার চাক্কাটারে শূন্য উঠেই দিল তারা, বুঝলেন কত বাড়ি রথ উঠাই দিল, আমার বুকের উপরে দিয়া পিছনের চাক্কাটা পাস করে দিল। আর আমার যখন লইয়াইল, আমার দেখিয়া সমস্ত শরীর রক্তময়, আমার ওখান থেকে চামড়া 3 ইঞ্চি চামড়া উঠিয়ে আইয়া ওখানে বাইরের ওই জায়গার বাইরের 3 ইঞ্চি সেপটা আর চামড়া ওখানে বাইরের, মাথার ভিতরে সব দেখা যায়, আমার মাথার গিলু থেকে আর মরে ওখানটা দেখা যায়, যে যাও। আর সমস্ত শরীর রক্তাক্ত, এই যে হাত পর পাথর উপরে দিয়ে আমার ইয়ে করতে চাইছে, আমার দেখিয়া তো বাবা হয়ে গেলে গিয়া অজ্ঞান, টানে বাঁচানো গেল কঠিন। কিন্তু লীলা যখন নিলাময়ের কিতা, এই 5 বছর বয়স আমার, আমি কিন্তু জ্ঞান হারাইছি না, আমি জ্ঞান খেয়ে কিতা মাত্রা অকলতা নিয়ার খেয়ে কইতা না বাঁচত নাই, ইলা বাঁচা অ্যাক্সিডেন্টও বাঁচা সম্ভব নয়, খেয়ে কইতা
মাথা সিলাই সুস্থ, করিমগঞ্জ গিয়েও মিলত নাই। করিমগঞ্জ তখন পাতাখান্দি থেকে কীর্তনে আইতে না হইলেও 2 ঘন্টা লাগতো। আর পাতাখান্দি যখন ডাক্তার হইতে এখানে ছোটো মোটো হসপিটাল আছিল সরকারি, ওটার একজন ডাক্তার LMF তখনকার দিন LMF ডাক্তার হইতো, MBBS আসিল না তো তখনও, MBBS ডাক্তার পাতাখান্দি আসিল না, অন্য এখন আসিল কিনা জানি না, ইয়েতে পাতাখান্দি আসিল না। রাজেন্দ্র সিংহ করিয়া ভদ্রলোক মণিপুরি, তাই ওটা ডাক্তার আসলো, তাই না খবর খুঁজে পাওয়া গেল না, তাই কই গেছেন গিয়া। আচ্ছা, যাই হোক, আমার বাসার কিনারেও, আমরা বাসার থেকে 50-60 দূরে আর এক বদলুক শিশির চক্রবর্তী, তার ছেলে আমার বন্ধু একলোকে, ও আমার ক্লাসমেট আছে, আমার থেকে 7-8 মাসের বড়, ও তারাপুর থাকে, শুভ্রাংশু চক্রবর্তী। ও মাঝে মাঝে খালকেও তার করে কথা হয়েছে, হে আয় মাঝে মাঝে, আমিও যাই। তার বাবা শিশির চক্রবর্তী, তাহলে আমরা বাই বই নকলে ডাকতাম, জাইবু ডাকতাম। যাই হোক, তাই নাসলা আর্মির রিটায়ার্ড, ও LMF ডাক্তার, তার এখন ফার্মেসি আছিল আমরা বাহার থেকে 50-60 দূরে। আর তার এক কম্পাউন্ডার আছিল নৃপেন্দ্র রাজকুমার, ওই যে আপনার মৈত্রী মণিপুরি, আমরা বাই উইন্ডা তানে ডাকতাম, নৃপেন্দ্র ডাকতাম। তার হাত লইয়া গেছে সবে দৌড়িয়া, তাই না করো নাই, তার পুরানা সাইকেল এখন আছে, হাফ প্যান্ট ফিনটা, ওখানে স্কুল লাগিয়ে দিয়েছে, হাফ প্যান্ট একটা ফিনটা, আর মাথাতে আপনার দারোগা টুপির মতো টুপি ওটা লাগাইয়া সাইকেল লেগে মাইসের বাড়ি বাড়িয়ে ডাক্তারি করতাম। এটা সৌকবাসিক হুজনুরের কথাটাই, দৃশ্যটাই। সুব্রতনাথ, খুব ধন্যবাদ ভাই। গৌতম দেব, সুপ্রনাথ, খুব ধন্যবাদ সবে। যাই হোক, তাইনও সাইকেল লইয়া বাড়াই গেছেন, কোন রুগী বাইর গেছেন, যাই হোক সেমনি জানি তাই খবর পাইছেন, ও তাড়াতাড়ি করে তাই সাইকেল লইয়া আইসেন। তাই এর আগেও আমরা দিদি, মানে শিশির চক্রবর্তীর স্ত্রী ও শুভ্রাংশুর মা, তানে আমরা দিদি যে ডাকতাম, আমরা একেবারে নিজের দিদিও, তাই দেখিয়া করছেন কিতা, তার ফার্মেসি আর গড় লাগালাগিও, আর এখন উঠান আছিল ছোটো মোটো, উঠানোর মাঝে এক তার আছিল মেলা, তারও মাঝে তার শাড়ি মেলা দিয়েছেন স্যার, আমার দেখেও শাড়ি ওখানে আমার চোখের সামনে দেখি, আমি কিন্তু জ্ঞান আর আইসি না, প্রভুর লীলা। তাই তার থেকে শাড়ি কেন ঠান্ডি বার করিয়া টানিয়া লাভাইয়া আস্তে শাড়িয়ে শীর্ষণ আমি দেখি, আর তাই নিজে অন্য মানুষের সাহায্য নিয়ে আমার মাথার চামড়া ওঠে বয়সুন, বয়া বাঞ্চুন মাথায় বালা করিয়া, আর আমি মানুষের কথা শুনিয়া চিৎকার দিয়া, যখন তো গোলারি চিৎকার বাড়াও না, সিলাই আমার দিও না, ওলান করিয়া। যাই হোক, আমার জীবনের কথা হইতে আপনার হইয়া, এই আমরা ভগ্নিপতি মানে শিশির চক্রবর্তী আইয়া তাই দেখিয়া হইলা হরিমঞ্জ তার লইয়া গেলে রাস্তা তো তার অবস্থা শেষ হয়ে যাব, দায়িত্ব লন লাগবো আমার, যতক্ষণ পারবো, তার যদি ভালো থাকে বাঁচত, আমি শুনিয়া নিতে মাত, তার যদি ভালো থাকে বাঁচত, চিন্তা করেছেন 5 বছর বয়স আমার, কিন্তু আমি জ্ঞান আর আইসি না, তাই ও নিফেন্দ্রে খবর দিয়ে আনলা, আয় ও নিফেন্দ্র দেয়, আর তাই মিলিয়া চামড়াটায় সুন্দর করে বয় একটা ব্যান্ডেজ করলা,
সমস্ত শরীর আমার ব্যান্ডেজ করলাম, গাল টাল সমস্ত শরীর কাপড়ে ব্যান্ডেজের ব্যান্ডেজ। আর তো আমার মারে জ্বালানি আর কি, এটা ওই যে কইছি মারে আমি কম জ্বালাইছি না, তাই কম সহ্য করছি না, তাই ফুয়ার যে জ্বালানি। তখন পর্যন্ত কারেন্টও নাই, আমরা পাতাহান্ডি। এই 3 মাস ওলা নাস্তা শরীর ব্যান্ডেজ লইয়া ওলাহান ইজি চেয়ারের মাঝে আমি ঘুমাইতাম, শুইতাম দিন রাত 24 ঘন্টা শুয়ে থাকতাম। আর মায়ে কিতা করতা, দিনও তো যেতাও খাস খাম, রাইত ও বাসর মশাং এখান আসিল চকি মানে ঘুমাইবার, ওটার কিনারও আমার ইজি চেয়ারে টানিয়ে নিতা, আর তানু শিরোর মাঝে শুয়ে থাকতাম, আস্তা রাইত শুয়ে থাকতাম। মশায় কামড়াইলেও মশাইটা এখানে উপায় আসিল না, যেটা ব্যবস্থা। আর ওই ল্যান্টন একটা জ্বালাইয়া, আমরা যে ল্যান্টন কইতাম আগে হারিকেল যেটা, ল্যান্টন একটা জ্বালাইয়া আস্তা রাইট রাখতাম। 3 মাস এরকম রয়েছি আমি ওই যে চেয়ার মাঝে, রাইতের দিনে 24টা ঘন্টা। কি যে কষ্ট দিছি আমার মারে আমি। যাই হোক 3 মাস বিজি চেয়ারে ঘুমানির পরে আস্তে আস্তে গিয়া ও বাসর মশা ওখানে ঘুমাইলাম। 6 মাস বাদে আমার উঠে অ্যাক্সিডেন্টের 6 মাস বাদে তো গিয়ে আমি পয়লা স্কুলে গেলাম, মাথাত গালো তখন ব্যান্ডেজ, শরীরের ব্যান্ডেজ খোলা হয়ে গেছে 6 মাসে, মাথার তার গালো ব্যান্ডেজ, ও ব্যান্ডেজ লিয়েও গেলাম স্কুলে। আমার প্রধান শিক্ষক আসলে নামদেব রাজকুমার মণিপুরী স্যার, আমরা প্রধান শিক্ষক তাই কইলা, প্রণব রে তুই যে বাচ্চস এটাও আমরা জগন্নাথর কৃপা, তোর একটা পরীক্ষা আমরা লইতাম। বলে কিতা পরীক্ষা স্যার? বলে দেখিছেন তুই তোর মনে আছে না ফলতা পড়াশোনা, তোর মাথায় কাম করেননি। ও তাই পরীক্ষা লইয়া আমার বাবারে খবর দিলা, বাবাই গেলা বলে আমি তারে প্রথম মানুষ নিয়ে গিয়া, দ্বিতীয়বার ভর্তি করছিল, প্রথম মানুষ নিয়ে গিয়া হে সকলতে বালা করে মনে আছে, কিচ্ছু হে ভুলছে না। আর প্রথম মানুষ অঙ্ক হে বালা করে পারে। ওই যে আমি 6 মাস রয়েছিলাম গরু, আমার বাবাই বাবার তো তখন খাম খাজ নাই, আইসুন পাকিস্তান থেকে, কিছু খাম খাজ নাই, মাঝে মাঝে সবজি উবজি বেচতা, তাই না আমারে পড়াইটা। যখন আমার একটু কমিয়ে আইলো, 3 মাস পরে কমিয়ে আইলো, ও গরু পড়াইটা আমার প্রধান শিক্ষক নামদেব স্যার, আমাদের নমস্কার জানাই। আর তাই কইলা তারই অ্যাক্সিডেন্টের পরে তার যেটা মাথাত আছে, এটা আমার প্রথম মানুষ ছাত্র হল পূজনীয় নাই, এটা আমি গর্ব করি হইয়ার, আমি তার প্রথম মানুষ নিয়ে গিয়া। তো এই বাবাই কইলা প্রথম মানুষ যে দিতা তার বয়সের গণ্ডগোল হইব বাদে গিয়ে মেট্রিক দিবার সময়, বলে 6 মাস আমি ইদিক ইদিক করিয়ে দিব, তার যাতে তখন লাগে না বয়সে। ও তাই আমার 6 মাস সময় দিলা সামনে করি জানি সার্টিফিকেটও, এর লাগে আমার সার্টিফিকেটের বয়সে অ্যাকচুয়াল বয়সে 6 মাসও বেশ কম। যেটা ওখানে আপনার খৈন চেন্দি হলে আমার খৈন মানসে আমিও নিজে মনে করি ই দুনিয়াত আমার থেকে ভাগ্যবান সেও নাই, এই দুনিয়াতে আমার থেকে ভাগ্যবান। কথার হাসা কিনা আপনার খৈন দেখি কইবা খেয়ে তুই অত বড় কষ্ট পাইলে, অত বড় অ্যাক্সিডেন্ট হইল, বাঁচবে কি বাঁচতে নাই, মরার মুখ থেকে উঠে এলি, তুই এবার ভাগ্যবান কিলাম হইলে শুনছেন দেখি। প্রভুর চরণও আমার যে মাথায় রক্তটা গেছে, এই রক্তটা আমি কোনোভাবে ইচ্ছা করলে কি দিতে পারবো? আজকে 1 ফুটা রক্ত আমার মাথায় বার করে পারবো না, প্রভুর চরণ আমি দিতাম।
তার চরণ তার রথের চাক্কা লাল হয়ে গেছে কি আমার মাথার রক্তে। তখন আমার বয়স 5 বছর। পবিত্র শরীর আমার, পবিত্র মন দেহের মধ্যে, দেহের মাঝে, মনের মাঝে আমার কোনো অপবিত্রতা প্রবেশ করছে না তখন পর্যন্ত। আর তার থেকেও আমি মনে করি কিটা বড় কথা, আমার প্রভুর চরণ তো লাগছে, প্রভুর রথের সাক্ষা তো লাল হয়েছে রক্তে। তার থেকে বড় আমি মনে করি প্রভুর শত শত ভক্তর চরণের নিচে আমার মাথার রক্ত, দেহের রক্ত লাগছে। গৌতম দেব খুব ভালো লাগে ভাই। আচ্ছা, আমি নিজের ধন্য মনে করি। আমি মনে করি যে জীবনে যদি আমার যাইতো গিয়া তবু আমার কোনো দুঃখ আসিল না। আর এই যে আমি মনে মনে গর্ববোধ করি, আর গর্ব করে সবরে হই। এই পৃথিবীতে আমার থেকে ভাগ্যবান কেউ নাই। আমার জানা মতে, হইতে পারি না আপনার, আমার জানা মতে প্রভু একেবারে অত দয়া করছেন না যে তার মাথার পবিত্র শরীরের, পবিত্র দেহের মাথা থেকে, শরীর থেকে রক্ত নিয়া তার নিজের শ্রীচরণ তাই লাল করছেন, তার রথের চাক্কা লাল করছেন। তার থেকে বড় কথা, প্রভুয়ে নিজে থেকে বেশি ভালো ভাই তার ভক্তদের, যারা বেশি ভালো পাইন তাই সেই ভক্তরার চরণের নিচে আমার মাথার রক্ত, দেহের রক্ত লাগিয়া তার চরণও লাল হইছে। আমার কথাটা আপনারা শুনিয়া কিতা কইবা আমি জানি না, আমার ওই বুকা কইবা না কিতা কইবা আমি জানি না। তো আমি মনে করি এটা আমার ভাগ্য। আর কইলাম তো আজকে যদি আমি ইচ্ছা করি, আমি 1 ফোঁটা রক্ত প্রভুর চরণ নিয়ে দেওয়ার যে ক্ষমতা আমার নাই। আমি কই থেকে কেমনে নেব, আমার ক্ষমতা আসেনি। প্রভুর ডাকতাম পারি না একবার ঠিক করিয়া। ইচ্ছা করলে আমি 1 ফোঁটা রক্ত প্রভুর চরণ আমি দিতাম পারতাম না। 1 ফোঁটা চোখের জল আমি ফাইতাম পারি না চোখের প্রভুর সামনে, সেই ভক্তি আমার আয় না। রক্ত তো দেওয়া দূরের কথা। চঞ্চল দাস ঠিক হয়েছে ভাই, একদম আমার মনের লগে মিলছে কথাটা। আমি তো কই আমার জীবন যদি যাইতো কেউ দিন, তেও আমি যদি মৃত্যুর পরে কিছু জানা বা খাওয়ার ব্যবস্থা থাকে আমি কইলাম নি, প্রভু তুমি বড় দয়া করছো আমারে, ইরান দয়া কেউ তুমি করছো না। আমি আজকেও ভাবি তাই সবচেয়ে বেশি আমার দয়া করছেন পৃথিবীতে। এটা আমার গর্ব, এটা আমার আনন্দ, এটা আমার শান্তি। চিন্তা করেন 5 বছর বয়সে এইরকম অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কোনো 5 বছরের বাচ্চা বাঁচিয়ে উঠতে পারে? আর 5 বছরের বাচ্চা এইরকম অ্যাক্সিডেন্ট হওয়ার পরে জ্ঞান না হারাইয়া সজ্ঞান থাকতে পারে, সজ্ঞানের কথা হইতে পারে? এটা সব তার লীলা, প্রভুর লীলা। আমি তো বিশ্বাস করি, অন্য কিছু করি না করি, এটা বিশ্বাস করি তার করুণা না থাকলে আমি পারতাম না। আজ তো আমার বয়স তো 80 আইছে, ওই মাসে 80 আরম্ভ। 75 বছর তো এরপরে আমিও রয়ে গেছি কি দুনিয়ায়। সবর আশীর্বাদে, আমার প্রভুর দয়ায় লেখাপড়া করছি, যতক্ষণ করা করছি, করিও চাকরিও একটা করছি, বড় কিছু তো চাকরি একটা করছি, আমি সংসারও একটা পাচ্ছি। আমি ভাবলে এখন আশ্চর্য হয়ে যাই যে কেমনে খরাইলা আমরা এটা দিয়া। আইজও কেমনে খরাইলা আমার লগর 95% বন্ধু বান্ধব আমার নেটে গেছে গিয়া। আমার এই পরিস্থিতির মাঝেও, এই পরিস্থিতি পড়িয়াও বাঁচিয়ে থাকিয়া আজ সেদিন থাকিয়া 75 বছর পরেও আপনার সামনে আমি আই আর বুলে সুখ দিয়ে কথা খুই আর কথা ঠিক করে মারতাম পারি না, গণ্ডগোল হয়ে যায়, মারতে গিয়ে ভুলে যাই, গণ্ডগোল হয়ে ঘটে আমার। কিন্তু চলিয়ার প্রভুর দয়া আছে দেখিয়া। আচ্ছা যাই হোক, কইলাম আমার প্রভুর দয়ার কথা আমি কইলাম। আপনারা আমার কথায় যদি মনে হয় আমি ভুল হয়ে আমার মাফ করে দেন যে, কারণ সবর মনের কথা সমান না হইতে পারে, আমার মনের কথা আমি কইলাম।
যেটা হোক আমি তো চাকরিটা করছি, এই মাঝখানে তো পড়াশোনা করলাম, মাঝখানে আমার চাকরির আগের কথা একটু কই। ভাগ্যটা এরকমই আমার দাদা, আমি তখন পাতাখান দিয়ে দাদা তাই আসলাম একমাত্র চাকরিজীবী, ডাক্তার আলাবাজার। আর আমার বাবা এত অসুস্থ যে আমি স্কুলে যেতে পারতাম না বাবার অসুস্থতার লাগে। একদিন এরকম একটা ঘটনা ঘটছে, আমার স্কুলে যেতাম পারতাম না, দেখে আমার বাবা দাদার এক বন্ধু আসলাম, তার নাম আছিল প্রণয়জ্যোতি চৌধুরী, ওই নিলামবাজার তার বাড়ি আছে, ওখন নাই এই দুনিয়ায়, তাই না? আচ্ছা, তার ভাত গিয়া দারু আমি অঙ্ক শিখতাম তার কাছে, মেট্রিক দিতাম তো আমি অঙ্ক শিখতাম। এর মাঝে খবর গেছে বাবা মারা গেছে, তো বাবারই নিয়া দেখি তুলসী জল শোয়ানো হয়েছে। এরপরে একটু পরে দেখি দেখা যেতেন খাসি দিছুই, খান্দাখাটি আরম্ভ হয়েছে, খাসি দিছুই, মানে সবাই খান্দাখাটি করে আমি একটা খাসি উঠছি, দেখা যেতেন মারা গেছুই না, তার কিরম জানি আটকি রয়েছিল, মুখে ভালো লাগে। এটা পরিস্থিতি কত ঘাটছি, তখন আমি একমাত্র ছেলে মানুষ সংসারের, আমরা ভাই বোন মিলে 5-6 জন, মা বাবা আর দাদা তো লালাবাজার। আমার বয়স তখন 16 বছর। এর মধ্যে এইসব পরিস্থিতি আমি কাটছি, খুবই কাটাইয়াও আমার এই মাথার এই পরিস্থিতি নিয়ে আমি আটকাইতে দিচ্ছি না, তাই না, আমার আটকাই রাখছি না আজ পর্যন্ত। আর ঈশ্বরের দয়ায় আমি আমার চাকরি জীবনে 10টা প্রমোশন পাইছি। 10টা প্রমোশন পাইয়া 11 নম্বর প্রমোশন আমার দিতে বাধ্য, আমার ডিপার্টমেন্ট না দিলে এই খাম কেন চলেন না, যে খামর লাগে আমার এ প্রমোশন দেওয়ার লাগে। আমার ডিপার্টমেন্টর অফিসার্স অ্যাসোসিয়েশনে আপত্তি জানাইল, বলে তা নিয়ে জীবনে 10টা প্রমোশন দিছিল, আরও একটা প্রমোশন আপনার দিতা। আমার ম্যানেজিং ডাইরেক্টর IAS অফিসার তখন একজন আসলেন, মুসলমান এক ভদ্রলোক, তপজুল হোসেন চৌধুরী। এরপরে তাই ওখানে লাহান ডিসি আইসলাম। যাই হোক, তাই কিছু তো তোমরা সে চার্জ লইবে, এইসব কাজের চার্জ লওয়ার তো নাই, বাধ্য 11 নম্বর প্রমোশন আমার দিছিল। আমি জোনাল অফিসার ওই আর কি রাষ্ট্রীয় রিটায়ার করছি। আমরা সময় 58 বছর আছে রিটায়ারমেন্ট এজ, আমার 21 বছর রানিং রিটায়ারমেন্টের। ও সামনের জানুয়ারিত 22 বছর আর বই রিটায়ারমেন্টের, যদি বাঁচিয়ে থাকি আর কি। আর যাই হোক, আমার তো ঈশ্বরের দয়ায় আপনার সব আশীর্বাদে এক ছেলে আর এক মেয়ে পাইছি। মেয়েটা আমার বড়, মেয়েটা শিলচুরও বিয়া দিছি, তাই একটা টেট টিচার একটা স্কুলে। আর আমার জামাতা তার নিজের ইঞ্জিনিয়ারিং বিজনেস করে, তার একটা ইয়েও আছে, ওয়ার্কশপও আছে নিজের বড় ওই রংপুরের দিকে। বাইরের খাম করে না, অসুখ নিজের খাম করেও শেষ করতে পারে না। আর এক নাতিনও বিটেক করে যখন। আমার ছেলেটা দিল্লির থাকে, অন্য একটা ফ্ল্যাট কিনছে, হে কেন একটা বড় ব্যাংকের এসএসসি ডিরেক্টর। আর আমার বৌমাও একটা আমেরিকান কোম্পানির ফিন্যান্স ম্যানেজার। ও কদিন আগে থাকে এসে আমেরিকার 40 দিন ট্রেনিং দিচ্ছে। আর এক নাতি আছে 7 উপরে। আমার হচ্ছে ওখান খেতে পারবো চুইনি দৌড়াদৌড়ি, হিনো আইলে হিনোর লাগি টানে, দিল্লির লাগি টানে। আর দিল্লিত গেলে অন্য লাগি টানে। আমার ফ্ল্যাটটা আমার নিজের মানাইল, এখন যেটা আসি এটার লাগি টানে, সে বন্ধ করে পালিয়ে যাই। আর মেয়েটার লাগি টানে, নাতিনটার লাগি টানে। ও তো 18 মাস দিল্লির থাকিয়া ও মার্চ মাসের 29 তারিখ আইসি ফিরিয়া। যেটা হোক, অহন বেশি কিতাব বলছি নি, আমার কথা কইতে গিয়ে তা কই আর আপনারা শুনে কিতাব ইয়ে হয়ে জানি না। সময় কাটবে না আমার, খাম খাস তো কিচ্ছু নাই। এমন ব্যস্ত মানুষ আমি আসলাম,
বন্দনা তুমি দেখলাই, খুব ধন্যবাদ তোমারে। এমন ব্যস্ত মানুষ আসলাম চাকরি জীবনে, আমি সপ্তাহ কমপক্ষে 3 থেকে 4 দিন আমার টোল হরণ লাগতো। করে মুই খাসার হাইলাখান্দি হাফ লোক সাইডে দিছিল আমার সব 2-3টা মিটিং হইতো। খুব ব্যস্ত মানুষ আসলাম চাকরি জীবনে। আর ওখান বেকার হয়ে জানি আমি আর তো জীবন চালাইতাম পারি না, কিচ্ছু খাই আমার নাই, কিতা করতাম। ইনি হইল নি তো টুকটাক একটু দোকান ওখানে গেলাম, কিন্তু হাঁটু 2টা বড় দুর্বল হয়ে গেছে, মাথায় একটু বাড়াবাড়ি করে তেল লাগি একটু ডরাই একলা যাইতে, স্পন্ডিলাইটিসের সমস্যা আছে। ঠিক এই কারণে তো একটু টুকটাক দিল্লিত গেলে পরে তো বুঝুই নি আর কোনো খাম নাই আমার, কারণ ছেলে হত্যা করে। আর হিন তো 10 টাকার ওষুধ একটা দিল, কইলে গরু আইনা দিয়ে যেটা হোক। ও আমি কিতা করলাম, চিন্তা করে বার করলাম, চেষ্টা করি না একটু লেখতাম আমি, কবিতা লেখা, গল্প লেখা, ওটা দিয়ে একটু করতাম পারি, তা আমার সময়টাও কাটবো আর মনটাও একটু হালকা হইয়া থাকবো। এটা মনের মাঝে আমার একটা আইলো আর কি, আইডিয়া, এক চিন্তা আইলো আমার, এইটা মনে হয় এক উপায় হইব কিছুটা। আমি আমার গিন্নি তো তবুও এক সেবা আছে, খামে খাজে ব্যস্ত, তার তো আমার মতো নাই, রান্না করা, এটা করা, এটা তো টানোর আছে, টান আছে। আমার তো আর এটা নাই, আমি তো বেকার সময় খাটতো গেলে খান, এটা আমার লাগে বহুত বড় শাস্তি হয়ে গেল গিয়া, বহুত বড় শাস্তি। আমার যেমন আর দিন খাটে না, অবশ্য আমার মেয়েটাই আমার একদিন উৎসাহ দিছে, বলে বাবা তুমি তো আগে একটু লেখতে হতো টুকটাক, ওটা করো না, হয়নি তো তোমার একটু সময়ও খাটবো আর মনটাও ফ্রি হয়ে থাকবো, নাহলে তো মাথার মাঝে সারাদিনও আন্তাজিও এটা চিন্তায় কষ্ট পাইবে। ও করলাম কিটা, আমার মনেও আছে, আজকে মনে 2-2.5 বছর আগে, পৌষ সংক্রান্তির আগে, আমরা যে সংক্রান্তি হই সংক্রাইন ও পৌষ সংক্রান্তির আগে একদম ছোট্ট করিয়া 6-7 লাইন 8 লাইনও জানি একটা কবিতা আমি লিখছিলাম, নিজেও লিখছিলাম এক কাগজের মাঝে। লেখার বাদে এটা লিখছিলাম আমি ভাষায়, আমরা স্থানীয় ভাষায়, সিলেটিও হই না, স্থানীয়ও হই, খাসারিও হই না, ওটা ভাষায় আমি এটা লিখছিলাম। লেখিয়া আমি নিজে পড়িয়েও একটু স্যাটিসফাইড হয়েছিলাম, তৃপ্তি পাইছিলাম। আমার ধারণা যে কোনো কাজে নিজে স্যাটিসফাইড না হইলে অন্য স্যাটিসফাইড হয় না। যে কোনো কাম করলাম, অফিসও আমি এটা করতাম, আমি স্যাটিসফাইড না হইলে কেউ এটা দিতাম না, করতে দিতাম না। আর কেউ কিছু করলেও আমি স্যাটিসফাইড না হইলে আমি খুশি হইতাম না, এটা মঞ্জুর করতাম না। যেটাও ও আমার একটু কলমও দরিয়া চেষ্টা করা আর কি ওদিন, ওটা আমি করছিলাম কিটা, ও ফেসবুকে পোস্ট করে দিয়েছিলাম লিখিয়া। তখন ভালো করি ফেসবুক চালানি জানতামও না, ইয়ে করিয়া ও মানে নিজেও টিপে ফেসবুকে খুলছিলাম, চেষ্টা করি আর কি। ও ফেসবুকে পোস্ট করিলাম, দেখি পোস্টও করিতাম পারছি। পোস্ট করার পরে এমন কমেন্টও করাইল, আমার মনটা এখানে সাঙ্গা করে দিল। জি মানে আমার খালি মনে হইল আমি আরও লিখতাম পারতাম, আরও, কিন্তু মনে হইলো আর কিন্তু পারবো নি আমি, ও একটা লেগে লেগেছি আর কিন্তু পারবো নি, ইয়ে করিয়া। সেটাও তবুও ও চেষ্টা আমি আরম্ভ করলাম। আমার এক দোষ আছে, কিছু লাগলে আমি মুড়ো যাওয়ার চেষ্টা করি, সেমনি মুড়ো যেতে খামো খানোর, ওটা আমার এক যেমন হলদিনের এক চেষ্টা। শর্মিষ্ঠা দাস, ধন্যবাদ সিস্টার। তন্ময় তোমারও ধন্যবাদ।
ওই যে আমার এক স্বভাব, ওটাই আমারে যেমন আজ্ঞান নিতে আরম্ভ করলো। আরও দিন এক কবিতা দেখলাম, ওই ওখানে আমার ফাতাখানি বন্ধু আছে তপন দাস, তারে লইয়া তারে বেড়াইয়া কবিতা লেখা। ও কবিতাটা আমার নিজের কাছে বড় সুন্দর লাগলো। কেমনে জানি সব ধরে দিয়ে জুড়া লাগাইয়া ইয়ে করিয়া লেখলাম স্থানীয় ভাষায়। এই কবিতার মধ্যে কবিতা লেখার পরে জবা ভট্টাচার্য খুব খুশি, তুমি দেখায় দেখি এই কবিতার মধ্যে মানুষে এমন কমেন্ট করলো, এটা আমার 2 নম্বর কবিতা লেখা, এমন কমেন্ট করলো মানুষে, আমার মনে হইল দেখিছি যেমন দেখো যদি যাও সানো যাও খাওয়ানো যাও রাখো ওরকম এক বাবু হলো আমার। যেমন আরেকটা লাইন কোনো লেখাম পারি, জুত লাগাইয়া জোড়া লাগাইয়া ছন্দ মিলাইয়া অর্থ মিলাইয়া, লেখাকে মিলে না, অর্থ মিলে না, ছন্দ মিলে না, লাইন যেমন জোড়া লাগেন না, অর্থটা যেমন পরিষ্কার আইল না, ওরম বাবা আর কি। আমি কিন্তু এই পুরানা কবি নাই, আমি কবিতা যে আগে থেকে লেখে খুব ব্যস্ত নাই, তবে ও চাকরি জীবনে ও ব্যস্ততার মাঝেও আমি টুকটাক লিখতাম, এটা আমার মেয়ে দেখে লিখছি, টুকটাক লিখতাম, আবার সিঁড়ি লিখতাম। তখন তো এটা ফেসবুকও আসিল না, কই দিতাম কিতা করতাম করিয়া, যেটা হোক ওই আমার একটা যেমন উৎসাহ আইল। এই আমি 2 নম্বর কবিতা তো লেখছি, ব্যাখ্যা সুন্দর মাসেরই ব্যাখ্যা বোধটা কমেন্ট করছেন, তে আমি আরম্ভ করে চেষ্টা করি না, দেখি চেষ্টা করিয়া আগুইলাম, আরও কয়েকটা লেখলাম। ও মনে হইল এটা তো খালি স্থানীয় ভাষায় লিখি আর এটা বুলোর মানুষ কিছু আশা হয়তো কেউ হইয়া দেখি না, চেষ্টা করিয়া শুদ্ধ ভাষায় লিখি আমি। শিল্পী চক্রবর্তী, ধন্যবাদ তোমার, শুদ্ধ ভাষা নিয়ে লিখতে পারি। ও আমি আরম্ভ করলাম চেষ্টা করতে শুদ্ধ ভাষায় লেখবার লাগিয়া। এই জবা ভট্টাচার্য, ধন্যবাদ তোমার আইসে, তুমি দেখা যে চৈতালি তোমারে ধন্যবাদ। ওই যে আমি লেখা আরম্ভ করলাম, আমি দেখি বিদেশ থেকে, বাংলাদেশ থেকে তো অবশ্য, বাইরে থেকেও কমেন্ট হলো এটা আর বইল। আমেরিকাত আমার এক নাতি বউ থাকে, আমার মেয়ের বাইকনা থাকে আমেরিকাত, তাই বউ আমেরিকাতে, তাই দিয়ে এখান থেকে খুব ভালো কমেন্ট করছে। অন্যান্য দেশ থেকেও করছে, সৌদি আরব থেকেও করছে, বাংলাদেশ থেকে করছে। আমার মনে হয় যেমন উৎসাহটা বাড়ি গেল বিহারে। যাই হোক, আখতা আমি মনে হয়েছি দেখেছেন একটা গল্প নিয়ে আমি লিখতে পারি। আমি কিন্তু লেখক নাই, কোনোদিন করছি না। গল্প কবিতা লেখাত গিয়ে তো পয়লা কাগজ এখানে আমাদের লিখিয়া এরপর কাগজ চাইয়া ওখানে উঠে আমি যেখানে হাসা কথাই মাতি আর আমার যেটা খুঁড়িয়া নটা খুঁড়িয়া। কিন্তু গল্প এখন লেখাত গেলে আমি যে পয়লা কাগজও লিখতাম, বাদে কাগজ তো আমি অন্য টাইপ করতাম, ইটা ধৈর্য আমার নাই, এটা ধৈর্য নাই আমার, কোনোদিন নচনাই পারতাম না। আমি ওই লেখবার সময় টাইপ করবার সময় যেটা মনে হয় যথান পারি সাজাইয়া গুছাইয়া লেখি। তো একটা গল্প আমি পয়লা লেখছিলাম, কিতা ভুলে গেছি, ওখানে বাক্য লম্বা হয়ে গেছিল গল্পটা, পয়লা গল্প তো দেখলাম মাইসি দেখি বাক্যা আমার প্রশংসা করে কমেন্ট করছে গল্প, বলে আপনার গল্প লেখুন, গল্প আপনার সুন্দর হয়। ওই যে আমি দিল্লি গেছিলাম 18 মাস, অন্য ও আমার শিলচরের একটা মেয়ে বিয়ে হয়েছে, তাই অন্য তাই ফ্ল্যাট আমরা কিনারও আমার মেশো ডাকে, তাই আমার সব লেখা পড়ে। আমার এখানে এখন বেশো তুমি গল্প বেশি লিখিও, তোমার গল্পটাই আমার বড় ভালো লাগে। কিন্তু আমি বললাম আরে গল্প যে লিখতাম, গল্প লিখতে গেলে আমার বড় কষ্ট হয়,
আমার চৌকেও ধরে, ধৈর্যও থাকে না, ভুল হইলে এটারে আবার ঠিক করো, এটা করো, এটা করো। কারণ কবিতাতেই গল্পটা লিখতে বহুত বেশি লেখন লাগে, বহুত বেশি টাইপ করা লাগে, সময়ও বেশি লাগে। অত সময় যে চোখের সামনে দূরে রাখতাম আমার মোবাইল চলে, এইটাও আমাদের কষ্ট হয়। কইছে না আমি সাথে দেখামি, তোমার কষ্ট হইলে তুমি করিও না। যাই হোক, আরও বহুজন আমার কমেন্ট করিয়া কইছে, আপনি কেউ দাদু ডাকে, কেউ জেঠু ডাকে, কেউ দাদা ডাকে, কেউ মেশো ডাকে, যে মেশো তুমি একটা গল্প লেখিও, তোমার ও গল্পটা খুব ভালো হয়েছে। আপনারা খুঁজে আমার গল্প পড়ছিলেন নাকি, একটা বিজ্ঞাপন গল্প লিখছিলাম, ও গল্পটা আমার বড় বেশি ইয়ে হয়েছিল, প্রশংসা হয়েছিল। বিজ্ঞাপন করি একটা গল্প লিখছিলাম। এরপরে একটা লিখছিলাম ছোটো উপন্যাস, ভালোবাসা মাটির পাত্র। তারপরে অন্ধপ্রেম। এরকম আমি বোধহয় তখন পর্যন্ত 30-40টা গল্প উপন্যাসে লেখছি। আর সবটাই লেখা আমার, আমি আবার এটারে একটা খাতার বা ডায়েরিতে লিখে রাখি আমার গল্প হোক, কবিতা হোক, এটা আমার এক পরিশ্রম। এটা মনে করি কোনো সময় যদি আমার মোবাইলটাও নষ্ট হয়, মোবাইল নষ্ট হলে যায় কি না কিটা, ওটা লিখে রাখি। এটা আমার এক নিশা হয়ে গেছে আর কি। গল্প এখন লিখি যদি, আর কবিতা ওটা ফেসবুকে লিখি বা গ্রুপে লিখি, ওটাই আমার পেয়ের মধ্যে। এখন এটা আমি করিয়া দুইটা কাম হয়, একটা হয় কিটা আমার সময়টা কাটে, আর যদিও ধৈর্য অনেক সময় কুলে উঠতে পারি না, তবু করি, যত একটা রেকর্ড আমার থাকে। আপনার সবর মানে শুভেচ্ছায় আমি আমার লেখা গতকালকে 902টা না 902টা হয়ে গেছে লেখা, গল্প কবিতায় মিলিয়া, গল্প কবিতা উপন্যাসে মিলিয়া 902টা হয়েছে আমার লেখা। আমি মনে করি এটা আমার একটা অ্যাসেট, ওটাও আমার এখন সম্পত্তি। টাকা পয়সা দিয়ে আমার আর হয়েছে নাকি কিতাব না, টাকা পয়সা যেটা আছে আমি অতিরিক্ত চাই না। আমার এখন হয়েছে গিয়া, সে যদি কয় মেসো তুমি এটা লেখছো যে বড় আনন্দ পাইছি, মনে করি এটুকু আমার মানে মাথার শান্তি, পেট ভরে গেছে। একজনে একটা কমেন্ট করে, এটা আপনারা যদি আমার কমেন্ট মানে সব লোক করে, আমি করি না হলে আমার একলা করে, সবারই ভালো হয়। যেটা করে এটাই আমার এত বেশি উৎসাহ বাড়ায়, কখন আমারে এটা তোমার পুরোপুরি যেমন আমার এঙ্গেজ করে রাখা হয়ে গেছি। আমি ডেইলি একটা স্টোরিতে আমার একটা লেখা দিই, গল্প দিই, কবিতা দিই, আমার ফেসবুকও একটা দিই, গ্রুপও একটা দিই, অথবা গ্রুপও কোনো সময় আমার এটা লিঙ্ক করে দিই, যেটা আমার আজকে আমার ফেসবুকে করি, এটাও করি। যাই হোক, মুখ কথা আমি ডেইলি তো কমপক্ষে 2টা করি। এটা আমার একটা নেশা হয়ে গেছে গিয়া। তো এই নেশাটা আমি কতদিন টিকিয়ে রাখতাম আমি জানি না, যদিও ওখানে চৌকেও একটু দিকদারি করে, মাথায় একটু মাঝে মাঝে বাড়াবাড়ি করে, কিন্তু আমার বিশ্বাস আছে যে আপনার পাঠক পাঠিকা যারা আমার আসেন, বয়স্ক যারা তারা খুঁয়ার, ছোটরা তোমরা খুঁয়ার, আমার প্রতি যে ভালোবাসা, আমার প্রতি যে শুভেচ্ছা, আমার প্রতি যে সম্মান জানাইলা, এতে আমি মানে উৎফুল্লিত। আমি যেমন আগ্রহী জিয়ার, আমার আগ্রহী দিয়া সোশ্যাল মিডিয়া, আমার মনে হয় কালকে এরকম লেখা আছে সুন্দর করে আমার সম্বন্ধে, আমি যদি এক স্কেচটা না লিখি, এটা যেন আমার ইট ইজ সামথিং অব্লিগেটেড, ইংরেজিতে যেটা অব্লিগেটেড, বাধ্যতামূলক। এই লেখাটা যেমন আমার কাছে একটা বাধ্যতামূলক হয়ে গেছে গিয়া, যে একটা যেতেও পারি আমি এটা লিখতাম, ভুল হোক খারাপ হোক, সব কিছু ভালো হবে কথা নেই, মন দিয়ে আমি কই আর কি, আমার মন দিয়ে কই, খারাপ হোক ভুল হোক একটা লিখে দিতাম। ওই যে একটা লিখে নিতাম মনের মাঝে, যে আমার এক আগ্রহ আনার উদ্দীপনা, ও উদ্দীপনার জুড়ে আমি আজ পর্যন্ত 902-3টা লিখে দিয়েছি। এখন আপনারা যদি সবই মিলে, সঞ্জীব বৈদ্য, ধন্যবাদ। আপনার বিজ্ঞাপন গল্পটা পড়ছি, ভালো লাগছে। উপন্যাস অন্ধপ্রেম পড়ার ইচ্ছা আছে। এই
বয়সে সাহিত্য চর্চা করুন, এটা আপনার অ্যাসেট হয়েছেন, অসাধারণ ভালো লাগছে। সত্যিই তো এই সাহিত্য চর্চা আপনারে আনন্দ দিব, খুব সত্যি কথা। তো আমি এখন অন্য কিছু আর বেশি চাইবই না। আমার ফুয়া কিতা রোজগার করে, ফুয়ার বই কিতা রোজগার করে, মেয়ের কথা এটা আমি কিছু জিজ্ঞাই না করি, দেখা তো যাই না। আমার জীবনটা আমার ওরকম করে দিয়েছি যে, আর আমার যেটা রোজগার আছে ঠিক আছে, আমি রোজগারের চিন্তা না। ওখান ওটাও আমার রোজগার, সবার ভালোবাসা, সবের থেকে পাওয়া সম্মান, সবার থেকে পাওয়া আদর, সবের থেকে পাওয়া শুভেচ্ছা। আমি আমার বক্তব্য আর বেশি লম্বা করিয়েন না। আমি সবার কাছে আমার একটা কামনা, একটা প্রার্থনা, একটা বাসনা, সবে আমার লেখাটা যতক্ষণ সম্ভব বেশি পড়বা, ছোটার হয়ে পড়বায়, ছোটের রাস্তার হয়ে পড়বায়। আমি চেষ্টা করি একটা কনসেপ্ট রেখে, মানে একটা বেস রেখে, একটা উদ্দেশ্য রেখে লেখার, যে কোনো লেখার চেষ্টা করি একটা কনসেপ্ট রেখে লেখার। যদি আমার কোনো লেখাতে কোনো ভুল হয়, ভ্রান্তি হয়, আমার জানাইলে আমি কৃতজ্ঞ থাকি। আমি কথা প্রজ্ঞ হই। আর মাস 6 আগে শিলংয়ের একটা মেয়ে আমারে কইছি, জেঠু খুব সুন্দর লেখছো, একটা সব কথা কই তুমি যদি খারাপ করার, তাই মানে মেসেজ করছে আমারে যে জেঠু একটা কথা কই খারাপ পাই না, তোমার ও বানানটা ভুল হয়েছে। আমি যখন ঠিকও ভুল হয়েছে আমার, আমি তাই লেখছি, বড়ো মেয়ে, তাই মেয়ে বড়ো আছে, আমার মেয়ে থেকে বড়োই বড়ো, তাই মেয়ে লোকটা, যে মেয়েটা আমার কইছে মারে খুব ধন্যবাদ তোমারে মা, তুমি যে আমার ভুলটা দড়ি দিছো, যদি দড়ি দিতে না আমারে, তো আমার ভুল কেন ভুলও থাকলো না, আর আমার কীভাবে ভুল করলাম না। আমি মাঝে মধ্যে একটা দুইটা কবিতা, কয়েকদিন আগেও একটা কবিতা লেখছি যে আমার যদি ভুল হয় সবাই আমার দয়া করে সাহায্য করবা। আমার ভুলটা খালি বানানোর ভুল নয়, যে কোনো ধরনের ভুল আমার একটু সাহায্য করবা, আমার একটু দড়ি দিবা। আমার যে যেটা রাখুন, কেউ জেঠু, কেউ কাকু, কেউ দাদা, কেউ মেশো, যে যেটা রাখুন, যে ভাই বলে এইটা বানানটা ভুল হয়েছে, বা ওই শব্দটা আপনার ঠিক হয়েছে না, এই শব্দটা ওই যে শব্দ, ওই আরেকটা মেয়ে আমার একটা শব্দ আমরা হইয়ে দিছি, এখানে বানাইয়ার দিকে আমরা মানাইয়া লিখতে আসছি। আমি বুঝি ওই মা তুমি যেটা কইছো ঠিক কইছো। ওই দুইজনে 2 দিন আমার দুইটা ভুল ধরে দিচ্ছে, আমি তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। এটা সবার কাছে আমার অনুরোধ, আমার যেটা ভুল থাকবো, ভ্রান্তি থাকবো লেখার মাঝে, আমার একটু দড়ি দিবা, আমার একটু সংশোধন করিবা, আমি সংশোধিত হওয়ার একটা সুযোগ আমার করে দিবা। আমি আমার কত সমাপ্ত করলাম, শেষ করলাম, আর ধন্যবাদ জানাই এসব।